আমরা কয়েকদিন থেকে পড়াশোনার চ্যানেল নিয়ে আলোচনা করছি। সাধারণত এটা আমার ছেলের চাহিদার জন্যে। ছেলে বলেছে, বাবা কিছু ভালো করতে হবে। কারণ আমরা সমাজে দেখেছি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, যেখানে বলা হয় নাক, কান, চোখ, ত্বক এবং জিহ্বা। অর্থাৎ আমাদের চোখ, চোখকে আমরা বলি সাধারণত সব দর্শনেন্দ্রিয়। এটা 80% নেয়। দর্শনের ভাষাতে বলা হয় যে 80% মানুষ ভুল দেখে, অর্থাৎ অবভাসকে দেখে। দর্শনের দুটো ভাষা আছে, একটা হচ্ছে পরম সত্তা, অর্থাৎ কাঠিকে একটা জলে ডুবালে পরে সেটা বাঁকা লাগে এবং তুললে পরে দেখা যায় সেটা সোজা। এটা মেটাফিজিক্স বা অধিবিদ্যা। অর্থাৎ যে শাস্ত্র কেবলমাত্র ইন্দ্রিয়াতীত বা ইন্দ্রিয় গ্রাহ্যহীন, মানে যেগুলোকে আমরা ইন্দ্রিয়তে বুঝতে পারি না, তাকে নিয়ে আলোচনা করে তাকে অধিবিদ্যা বলে, সেই শাখাকে অধিবিদ্যা বলে। যেমন আমাদের দূরের আকাশকে অনেক সময় নীল মনে হয়, কিন্তু বাস্তবিক সেটা নীল নয়, এটা আলোর প্রতিসরণের কারণে হয়। এটা পদার্থবিদ্যার একটা নিয়ম। এবং আমরা সমুদ্রের জলকে নীল দেখি। আবার একটা নির্দেশতন্ত্র কাজ করে। এটা আমার ছেলের উদ্দেশ্যে আমার পড়া, যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা এই বিষয়গুলিকে বুঝতে পারেন। তার জন্য আমার খুব আগ্রহ থাকে যে আপনারা এগুলি দেখবেন এবং ফিডব্যাক দেবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আরও অনেক ভিডিও করব। তাই যেহেতু মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাধারণত তারা সাধারণ জিনিসের প্রতি আকৃষ্টতা হয়, কিন্তু নিজের ছেলের কথা যখন আসে বা নিজের মেয়ের কথা যখন আসে, তখন সে চায় তার ছেলে যেন অনেক বড় উঁচু পর্যন্ত যায়। হ্যাঁ, তার ছেলে যেন জ্ঞানকে অর্জন করে। আমাদের গীতাতে একটা কথা আছে, কর্মেন্নি বাধিকার আসতে মা ফলেসু কদাচন। অর্থাৎ কর্মে আমাদের অধিকার, কিন্তু ফলে কোনো অধিকার নাই। একমাত্র পৃথিবীতে একটা জিনিসই আছে, স্বামীজিও বলেছে, আমি পরপর বলবো, যে যেটাকে বলা হয় যে জ্ঞান, যেটা ফলের ডাইরেক্টলি আমরা ফল পাই। এখানে কর্ম করার পরে ঈশ্বরের উপরে আমাদের নির্ভর করতে হয় না। অর্থাৎ আমরা কিছু জানতে পারি, কারণ ঈশ্বর যদি অনন্ত সত্তা হয়, তাহলে জ্ঞানও হচ্ছে অনন্ত সত্তা, অনন্ত বিজ্ঞানী, অনন্ত সাহিত্যিক এই বিষয়গুলিকে আলোচনা করে। কিন্তু মুশকিল হলো, আমাদের ইন্দ্রিয়ের মনস্তত্ত্বের বিষয়ে 80% আমাদের চোখ নেয়, অর্থাৎ অবভাসকে আমরা দেখি, যেটা মায়া এক কথায় বলা হয়, যেটা পরিবর্তনশীল। যেমন একটা হেলিকপ্টারে থেকে যদি বোম ফেলা হয়, তাহলে হেলিকপ্টারওয়ালা দেখবে যে বোমটা উপর থেকে নিচে পর্যন্ত পড়ছে, কিন্তু আমরা যখন দেখব তখন দেখব যেটা উপবৃত্তাকার পথে পড়ছে। যেমনভাবে আমরা চেয়ার বসে চেয়ারকে তুলতে পারি না, বা আমরা একটা ট্রেনে যখন বসে যাই, তখন আমরা দেখি যে ট্রেনটা সোজা চলে যাচ্ছে, আমরা সমস্ত কিছু পেছনের দিকে যাচ্ছে, কিন্তু যে বাইরে থাকে সে দেখে যে না, ট্রেনটা সামনের দিকে যাচ্ছে। কিন্তু যারা ট্রেনের আরোহী হয়, তারা দেখে যে ট্রেনটা পিছনের দিকে সমস্ত কিছু যাচ্ছে, ট্রেনটা সামনের দিকে যাচ্ছে বুঝতে পারে না, পেছনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলি এটা অববেশের মধ্যে পড়ে। এবং এখানে ক্রোম্যাটিক অ্যাবারেশনে আলোর ক্ষেত্রেও এরকম অনেক জটিলতা আসে, যেখানে আমরা দেখতে পাই যে আমাদের আলোর 7টা বর্ণ আছে, বেনিয়া সহকলা বলে। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, বা ইংরেজিতে ভিপজিওর বলে। ভায়োলেট, ইন্ডিগো, বিতে ব্লু, জিতে গ্রিন, ওয়াইয়ে ইয়েলো, ওতে অরেঞ্জ, আর আরে রেড। অর্থাৎ রেডটা কম্পাঙ্ক বেশি এবং সে তাড়াতাড়ি আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে পারে, এবং সেটা শ্রুতি নির্বন্ধ হিসাবে আমাদের 1-10 সেকেন্ড করে থেকে যায়, এবং সেগুলোকে আমরা অনুভব করতে থাকি। এবং কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে এই 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 বিষয়গুলিতে
যে সেই বর্ণ কেবলমাত্র সেই বর্ণকেই আলোকিত করে বা বিকীর্ণ করে। তাই আমরা দেখেছি যদি কেউ আহ, এটাকে যদি আমি হলুদ জামা বলি, এটা যদি সাদা আলোতে আমি না দেখি, এটা যদি নীল আলোতে দেখি, তাহলে এটাকে কালো লাগবে। এই কারণে কালো লাগবে, কারণ হলুদ কেবলমাত্র হলুদকে বিকীর্ণ করে, কালোকে বিকীর্ণ নীলকে বিকীর্ণ করে না, অর্থাৎ সেটাকে শোষণ করে। এই সমস্ত বিষয়গুলি আমাদের বিজ্ঞানের মধ্যে খুব মজাদার বিষয় আছে, এবং আমরা আরও অনেক বিষয়গুলিকে আলোচনা করি। আপনাদের যাতে সুবিধা হয়, মানে এই আলোচনাগুলি ডিসকাশন ইজ দ্য বেস্ট লার্নিং বলা হয়, অর্থাৎ পড়াশোনার মধ্যে আমরা যদি আলোচনা যেটা করছি সেটা হচ্ছে সব থেকে মহত্তম শিক্ষা বলা হয়। স্বামীজি বলেছিল, স্বামীজি প্রচুর পড়াশোনা করেছিল, আমরা জানি যে পৃথিবীর সমস্ত ইতিহাস যার মধ্যে লেখা আছে এনসাইক্লোপিডিয়া, সেটা সমস্ত মুখস্থ রেখেছিল, এবং কাউকে যখন ধরা করাতো দাড়ি, ফুল স্টপ, কমা, সমস্ত কিছু এক এক করে বলে দিয়েছিল। কিন্তু তিনি একটা কথা বলেছিলেন স্বামীজি, আমরা দেখেছি যে আমরা যদি ভালোভাবে আমাদের অভ্যাস না থাকে, তাহলে একার আমরা, ক ল ক একার টাকা কলকাতা, এবং আমাদের যদি পড়াগুলি ঠিকঠাক মধ্যে ব্রেনের মধ্যে ঢুকে, তখন আমরা এই জিনিসগুলিকে আরও উপলব্ধি করতে পারি। এই উপলব্ধি করার বিষয়ে স্বামীজি বলেছিল, উই আর নট এ ওয়ার্মস অফ বুকস, অর্থাৎ আমরা গ্রন্থকীট নয়। স্বামীজি বলেছিল যে আমরা গ্রন্থকীট, উই আর নট এ বিকাম এ ওয়ার্মস অফ কিট, আমরা গ্রন্থকীট হব না, উই আর বিকাম এ ওয়ার্মস অফ থিঙ্কিং, অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে। আমরা যখন ভাবার জিনিসটাকে বেশি পরিমাণে বোঝার চেষ্টা করব, তখন আমরা বিজ্ঞানকে অনেকটা উন্নত মানের বোঝার চেষ্টা করব, এবং সেই দিক থেকে আমরা অনেক উপরের দিকে যাব। বিজ্ঞান জিনিসটা এরকম, এইভাবেই সমস্ত কিছু তৈরি হয়েছে। যখন আমি বিজ্ঞানে বুঝাবো পরপর ভিডিওগুলির মধ্যে দিয়ে পরিমাপ পদ্ধতি বলে যখন বোঝাবো, অর্থাৎ দেখবো যে স্থানকাল পাত্রকে কেন্দ্র করে সমস্ত জাগতিক যে ইলেকট্রিক কারেন্ট থেকে আরম্ভ করে তাপবিদ্যুৎকে কেন্দ্র করে, তাপবিদ্যুৎ চুল্লি থেকে আরম্ভ করে, মোবাইল ফোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কীভাবে ধীরে ধীরে আবিষ্কার করা হয়েছে এই প্রকৃতি থেকে নিয়েই, অর্থাৎ এই প্রকৃতির মধ্যে সমস্ত কিছু আছে। কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে, যেটা অবভাষিত রূপকে নিয়ে আলোচনা করে। আমার এখানেই দেখতে পেয়েছি সমাজে বেশিরভাগ লোক রিলস করছে এবং তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এগুলো ঠিক নয়। আমরা প্রত্যেকে চাই যে আমাদের ছেলেমেয়েরা, আমরা যদি অশিক্ষিত হই, তাহলে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা যেন পড়াশোনাটা অনেক উপরে করতে পারে, কারণ বলা হয় যে পড়াশোনা না করলে পরে চোখ থাকতেও আমরা অন্ধ, এই কথাটা আমরা জানি। এবার এই বিষয়গুলিকে বুঝতে গেলে আমাদেরকে বিজ্ঞানের কিছু টার্ম বুঝতে হবে। এই বিজ্ঞানের টার্মগুলিকে যদি আমরা ঠিকঠাক না বুঝতে পারি, তাহলে আমাদের উপলব্ধির বিষয়গুলিকে ঠিকঠাক হয় না। তাই আমার ছেলের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলি করা, যাতে আরও অসংখ্য ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, যারা ভিডিওগুলিকে ভালোভাবে বুঝতে পারবে, অনুভব করবে, ধীরে ধীরে দেখবে কীভাবে বিজ্ঞান অগ্রসর হয়। এবং আমি চেষ্টা করি যে একটা ফর্মুলার মধ্যে দিয়ে বিজ্ঞানকে বুঝাবো, কারণ বিজ্ঞানের পেছনের দিকে জিনিসগুলিকে যদি আমি না বুঝতে পারি, তাহলে সামনের দিকে জিনিস আমি বুঝতে পারবো না। আমরা দেখেছি যে পরিমাপের পদ্ধতিতে দুটো কাজ করে, একটাকে বলা হয় স্কেলার রাশি, আর একটাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে যার মান আছে কিন্তু অভিমুখ নাই। আমি যদি আমার ছেলের হাইট 4.5 ফুট ধরি, তাহলে একে যদি আমি ঘুম পাড়াই, তাহলে তার হাইটটা 4.5 ফুটই হবে। এটাকে দৈর্ঘ্য বলে। দৈর্ঘ্য সময় বলে স্কেলার রাশি, দৈর্ঘ্য সময়, দৈর্ঘ্য, ভর এবং সময়। এবং আমার ছেলের যদি ওজন 40 কেজি হয়, তাহলে তাকে আমি যেখানে রাখি, যে বাটকাটাতেই ওজন করি না কেন, সাধারণ তুলার যন্ত্রের সাহায্যে, কারণ স্প্রিং তুলার সাহায্যে আবার এটা আবার অভিকর্ষজ বলের উপরে নির্ভর করে, সেগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা জানি সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আমাদের যে অভিকর্ষজ বল কাজ করে, সেটা সেন্টিমিটার স্কেলে দেখলে পরে 981 বা 80 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই বিষয়গুলি একটা জানার ব্যাপার আছে। আর ভেক্টর রাশি কি, যার মানও আছে এবং অভিমুখও আছে। আমি যদি এখান থেকে রামপুরহাট যাই, তাহলে আমাকে বলতে হবে যে আমি নলহাটি পথে যাচ্ছি না রামপুরহাট পথে যাচ্ছি, কারণ এখানে একই সময়ের মধ্যে দুটো আলাদা আলাদা আমরা মান পাই। তাই অর্থাৎ এখানে মানও আছে এবং দিকও আছে। এটা আমরা যদি বৃত্তীয় গতিতেও বোঝার চেষ্টা করি,
তখন দেখব একটা বৃত্তীয় গতি সম্পূর্ণ কণা যে একটা নির্দিষ্ট যাত্রা থেকে জায়গা থেকে যাত্রা শুরু করে যখন শেষ বিন্দু পর্যন্ত আসছে তখন তার দ্রুতি হচ্ছে। এটা কিন্তু বেগ নয়, কিন্তু বেগ আমরা সেটাকে বলি যদি একটা ঢিলকে বেঁধে আমরা যদি সেটাকে ঘোরাবার চেষ্টা করি তখন দেখব সেটা স্পর্শ বরাবর ছেড়ে চলে যায়। অর্থাৎ এটা হচ্ছে তার মান আছে, মানে যেখানে ছিঁড়বে সেই জায়গা বরাবর চলে যাবে। অর্থাৎ এই মানগুলিকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। বিজ্ঞান খুব মজাদার জিনিস, এগুলিকে একটু যদি আমরা একটু ধারণা করার চেষ্টা করি তাহলে এগুলো আরও ভালোভাবে আমরা বুঝতে পারব। এবং আজকে যে যুগের পরিস্থিতি চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে সমাজ ব্যবস্থার বুকে শিক্ষাকে কম করে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আকৃষ্ট হচ্ছে অবভাসের দিকে। অবভাস মানে কি, আমরা যাকে দেখছি সেটাকে স্বাভাবিক অবস্থায় দেখছি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নয়। আমরা যদি সমুদ্রের জলকে গিয়ে তুলি তখন দেখবো আমরা নীল দেখবো না, কারণ এখানে মহাসরণ আমরা প্রতিসরণের সূত্রকে পাই। প্রতিসরণটা কি? প্রতিসরণ হচ্ছে আলোকের এমন একটা সূত্র যেখানে বলছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় তখন তার গতিবেগের দিকের পরিবর্তন হয় এবং তার এই গতিবেগের দিকের যে পরিবর্তনটা হচ্ছে তাকে আলোর প্রতিসরণ বলে। অর্থাৎ আমি যদি আমার ছেলেকে এখান থেকে ডাইরেক্ট টর্চ মারি তাহলে ও সরাসরি আলোটাকে দেখতে পাবে, কিন্তু এটা বায়ু মাধ্যমে। এই বায়ু মাধ্যমের মধ্যে আমাদের আছে মিশ্র পদার্থ, এখানে ধূলিকণা বালুকণা যেগুলো এই এয়ারোসল অবস্থাতে আছে। যখন আমরা দহন বুঝবো বিষয়টিকে আরও আলোচনা করবো, আমি দীর্ঘ ডিসকাস করবো এবং অনেক বক্তব্য আপনাদের সামনে কিভাবে বিজ্ঞান কাজ করে এই জিনিসগুলিকে আমি আলোচনা করার চেষ্টা করব। তখন আমরা দেখব যে আমি সরাসরি মারছি মানে এখানে বায়ু মাধ্যমে মারছি, কিন্তু এখানে আমাদের চোখ করকর করে না। কিন্তু আমি ছেলেকে যদি আমি একটু ধুলো ছিটিয়ে দিই তাহলে তার চোখটা করকর করবে। তার মানে এগুলা 10⁻⁻5 মধ্যে আছে এবং 10⁻⁻7 থেকে 10 যখন হবে তখন তাকে আমরা প্রকৃত দবন বলি। প্রকৃত দবন মানে হচ্ছে জলের মধ্যে যদি আমি চিনিকে ডোবাই তাহলে সেই চিনিটা সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, সেই চিনিকে আমি আর আলাদা করতে পারি না, কিন্তু এয়ারোসলগুলোকে আমি আলাদা করতে পারি। এরকমভাবে দবনকে আমাদের বুঝতে হয়। দবন হচ্ছে দুটো সমসত্ব মিশ্রণ যেখানে দাবক থাকে এবং দাবক থাকে, দাবক যার উপরে দাবকটি দ্রবীভূত হতে পারে সেটা জলে চিনি দ্রবীভূত হতে পারে। এটা 3 ধরনের কাজ করে: সম্পৃক্ত দবন, অসম্পৃক্ত দবন এবং অতিরিক্ত দবন। এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ডিসকাস করব। আমরা যাই দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অবভাস দেখি। যেমন আমরা যদি পদ্ম পাতার উপরে আমরা জলের বিন্দুকে দেখি সেখানে হীরার মতন চকচক করে, এটারও কারণ আছে। কারণ হলো আমরা পদ্ম পাতার মধ্যে লেন্টিসেল আছে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র আমি যদি এই জামাটাকে দেখি তাহলে সম্পূর্ণরূপে মসৃণ নয়। হ্যাঁ, সেরকম একটা পদ্ম পাতা সম্পূর্ণরূপে মসৃণ নয়। ওর উপরে যদি জল থাকে তার ওই অমসৃণ জায়গার মধ্যে কিছু বায়ু থাকে। তাহলে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে অর্থাৎ জল থেকে যখন আমাদের বায়ু মাধ্যমে যায় তখন আলোক রশ্মির গতিবেগের দিকের পরিবর্তন হয়। অর্থাৎ যখন সে ঘন মাধ্যমে ছিল তারপরে হঠাৎ লঘু মাধ্যমে গেল, তখন লঘু মাধ্যমে গেলে পরে তার কী হবে? লঘু মাধ্যমে গেলে পরে তার আমরা যদি এটাকে আলোকের ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে আলোক হচ্ছে প্রতিফলনেরও একটা ব্যাপার আছে, যে আলোক রশ্মি আমরা যে সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাই তার কিয়দ অংশ আমাদের নিজেদের মধ্যে শোষিত হয় আর বাকি অংশ একই কোণ করে আবার পুনরায় ফিরে যায়। কিন্তু যখন তখন দেখব আমরা যে এই জায়গার মধ্যে আমি যদি এখানে একটা দর্পণ আমি কল্পনা করি, এই দর্পণটাকে আমি যদি সমতল বলি তাহলে এখানে সূর্য ফেললে আমি যে কোণে আমি সূর্যকে ফেলবো সেই কোণে সূর্য কিন্তু যাবে। এটা হচ্ছে প্রতিফলনের নিয়ম, এটা যে প্রতিফলন নিয়ম। কিন্তু এখানে যদি আমি জল থেকে তার নিচে যদি বাতাস থাকে, একটা বুদবুদ তৈরি হয় পদ্ম পাতার উপরে, তাহলে সেখানে আমার জল থেকে আবার বাতাসে অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে ওইখানে কী হবে? সে অবিলম্ব বল বরাবর যে কোণে আমি সূর্য থেকে পড়ছে সেই কোণ থেকে আবার চলে যাচ্ছে। অবিলম্ব আমাদের যে অবিলম্ব আছে সেই অবিলম্ব থেকে দূরে সরে যায়। এইভাবে একটা সংকট কোণ হয়, যে কোণের মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে পরে আলোক রশ্মি প্রতিফলক তল ঘেঁষে যায়। এর থেকে যখন আমরা বেশি কোণে আপতিত করব তখন কিছু কিছু রশ্মি এরকম আছে, সমস্ত রশ্মির মধ্যে আলোক রশ্মি ওই জলকণার মধ্যে পড়ছে, কিছু রশ্মি কিন্তু আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। তখন আমাদের যখন চোখে আসে তখন আমাদের ওটা চোখ চকচক করে। এইভাবে আমাদের পদ্ম পাতার মধ্যে যে জল পড়ে তাকে আমাদের হীরার মধ্যে চকচক করে।
অর্থাৎ এগুলো হচ্ছে অবভাষিত রূপ, কিন্তু বাস্তবিক রূপ হচ্ছে পরম সত্তা। সে পরম সত্তাকে আমাদের বুঝতে হবে। যেমন আমরা নির্দেশতন্ত্র কথা বলছিলাম, আমি যদি এখানে একটা তাল গাছের উপরে চাপি, সেখান থেকে যদি পৃথিবীর ঘূর্ণনকে বোঝার চেষ্টা করি, আমি কিন্তু ঘূর্ণনকে বুঝতে পারবো না। কেন ঘূর্ণনকে বুঝতে পারবো না? কারণ পৃথিবী এবং তাল গাছটা একটা নির্দেশতন্ত্রের মধ্যে আছে। তাহলে আমাকে মহাকর্ষ মুক্তিবেগকে পার করে আমাকে রকেটের মাধ্যমে আমাদের এই পৃথিবীর যে মহাকর্ষ বল আছে তাকে ছিন্ন করে আমাকে চলে যেতে হবে। সেখান থেকে যখন আমি দেখবো, তখন দেখবো পৃথিবী ঘুরছে, এবং তখন আমরা দেখি পৃথিবীর রং নীল। তার কারণ যে পৃথিবীর বেশিরভাগ অংশে, 3 ভাগ অংশে জল আছে, এবং জলের উপরে আলোক রশ্মি পড়ে, এবং আলোক রশ্মির শেষ অংশ হচ্ছে বেগুনি এবং নীল। অর্থাৎ এই কালারটা প্রতিষ্ঠিত হয়, লাল কালারগুলি আগে থেকেই প্রতিষ্ঠিত হয়ে চলে যায়। তাহলে এই কালারগুলি থেকে যায় ধূলিকণা বালুকণার উপরে পড়ে, তখন আমাদেরকে নীল দেখে মনে হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা নীল নয়। তাহলে বেশিরভাগ জিনিসই হচ্ছে অবভাস। এই অবভাসকে যখন আমরা এড়িয়ে চলবো, অর্থাৎ এর ঊর্ধ্বে আমরা যাওয়ার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে এই বিষয়গুলি আরও মানে অত্যাধুনিক এবং ভালো লাগবে। যেমন আমি আমি ছেলেকে নিয়ে আমি মোটরসাইকেলে চালাচ্ছি, আমার ছেলে পেছনে বসে আছে, হঠাৎ যদি সে একটা পয়সাকে উপরের দিকে ফেলে, তো দেখবে যে আমরা আগিয়ে যাচ্ছি, পয়সাটা পেছনের দিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের নির্দেশতন্ত্রটা এখানে আলাদা কাজ করছে, মোটরসাইকেল এবং আমার পৃথিবী। এবং এই নির্দেশতন্ত্রকে কেন্দ্র করে আমরা এই পৃথিবীকে স্থির ধরি, যদিও পৃথিবী স্থির নয়। এই নিয়ে আমি যখন বিজ্ঞান পড়াবো তখন অনেক দীর্ঘ ডিসকাস করব, আলোচনা করব, এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি থেকে শুরু করে এই বিষয়গুলিকে আলোচনা করব। কিন্তু ট্রেনের মধ্যে যখন একই নির্দেশ তন্ত্রের মধ্যে আমরা একটা কামরাতে থাকি, তখন যখন আমি পয়সাটাকে এভাবে উপরের দিকে ছুড়বো বা টাকাটিকে, তখন সেটি আমার হাতে আসবে। অর্থাৎ ট্রেন, কামরা এবং আমি একটা নির্দিষ্ট একটা নির্দেশতন্ত্র কাজ করছি। এগুলোকে বোঝার প্রয়োজন আছে। যেমন ইলেকট্রন, ইলেকট্রন একই, লোহার মধ্যে যা আছে, তামার মধ্যেও যা আছে, সমস্ত কিছুর মধ্যে আছে। অথচ একটা বাল্ব যদি ফিলামেন্টের বাল্ব হয়, সেখানে যদি লাল আলো জ্বলে, তাহলে তামার তারেও জ্বলবে লাল আলো, লোহার তারেও জ্বলবে লাল আলো। এখানে ডিফারেন্স হচ্ছে লোহার তারের মধ্যে কম সংখ্যক ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন আছে, যে কারণে তার আলোর পরিমাণটা কমে যেতে পারে, যেটা তামার ক্ষেত্রে বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বা সোনার ক্ষেত্রে বা রূপার ক্ষেত্রে তাদেরকে গুড কন্ডাক্টর বলা হয়। তারা বেশি পরিমাণে এই আমাদের মুক্ত ইলেকট্রন থাকার কারণে আমাদের তড়িতের সুপরিবাহী এবং তাপের সুপরিবাহী, তারা বেশি পরিমাণে আলোকিত করে। কিন্তু ওই লাল আলোটা কিন্তু কালো আলো হবে না বা নীল আলো হবে না, কারণ ইলেকট্রনটাই এক। এই বিষয়গুলি আমরা যখন পরমাণু নিয়ে আলোচনা করব, তখন আরও আমরা দীর্ঘ ডিসকাস করব। আজকে এই বিষয়গুলিকে এখানে বলছি, আপনাদের মানে আনন্দ লাগবে, ইন্টারেস্ট লাগবে। এই বিষয়গুলি পৃথিবীতে এরকম হচ্ছে, সূর্য থেকে রশ্মি চলে আসছে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, অ্যালবেডো করে প্রতিফলন হচ্ছে, কিছু অংশ উপরের দিকে চলে যাচ্ছে, কিছু অংশ নিচের দিকে থাকছে, সেখানে আবার গ্রিন হাউস গ্যাস তৈরি করছে। এগুলো আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। এতে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, তাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। এরকমভাবে আমরা দীর্ঘ আলোচনা যখন করব, ডিসকাশন ইজ দ্য বেস্ট লার্নিং, আমরা যত আলোচনা করব তত বিষয়গুলিকে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, এবং এটা অনেক উন্নত মানের আমাদের ক্ষেত্রে জ্ঞানকে নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেকটা জিনিস বুঝতে পারবো। তাহলে এই পরম সত্তা এবং পৃথিবীতে যা যা ঘটছে, একটা মেটাফিজিক্স, একটা ফিজিক্স। অর্থাৎ একটা ডাক্তার কিভাবে সুচ দেবে বা কিভাবে আর্টিফিশিয়ালি হার্ট লাগাবে, সমস্ত কিছু কিন্তু ফিজিক্সের উপরে নির্ভর করছে। এবার আমরা যদি এককটাকে আলাদা করতাম, একক মানে বলছে যে একটা সুবিধাজনক মানকে প্রমাণ মান হিসাবে ধরে তার কত গুণ বা কত অংশ হলো, তাকে বলা হয় একক। এবার এইভাবে একক তৈরি করা আছে। আমার ভারতবর্ষের একক যদি এরকম ছোট একটা ফুট হতো, তাহলে আমার ছেলেকে যদি এই ফুটের মধ্যে আমি যদি 1 ফুট বা সেন্টিমিটার, এই ফুটের মধ্যে যদি আমি ভাবতাম, তাহলে দেখা যেত 12 ফুট হয়েছে। কিন্তু আমেরিকাতে ফুট দেখা গেল যে এরকম হাইটের আছে। তাহলে এরকম হাইটের থাকলে পরে ওখানে 7 ফুট হাইটের লোক, কিন্তু দেখা যাবে 7 ফুট হাইটের লোকের কাছে আমার ছেলে কিন্তু অনেক ছোট, যখন পৃথিবীর ক্ষেত্রে দেওয়া হয়। তাই একককে একটা সার্বজনীন গুণ হিসাবে ব্যবহার করা হয়। এই একককে সার্বজনীন গুণ হিসাবে ব্যবহার করার জন্যেই আমরা সমস্ত জায়গাতে সমস্ত কিছু ঠিকঠাক পাই। এটা যদি না হতো, তাহলে আমাদের পরিস্থিতিটা আলাদা হতো। আমেরিকাতে একটা ওষুধ তৈরি হলো, সেখানে দেখা গেলো 1 ml ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু আমাদের এমএল যদি বড় হতো, তাহলে এখানে আমি নিজে 1 ml ওই ইঞ্জেকশন নিতাম ভারতবর্ষের ক্ষেত্রে, তাহলে আমার আমার কিন্তু অসুবিধা হতো, এমনকি আমার মরে যাওয়ার মানে সম্ভাবনা ছিল। তাই
বিজ্ঞানীরা প্রত্যেকটা জিনিসকে একটা মাপ করার লেগে, একক করার লেগে একটা জিনিসকে ধরে নিয়েছে, যারা গোটা পৃথিবীতে যেমন ল্যাঙ্গুয়েজকে সিস্টার ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়, যেমন ইংরাজি। আমি আমার ছেলে গুজরাট গেল, গুজরাটে গিয়ে যদি সে বাংলাতে কথা বলে, গুজরাটি সে বাংলা কথা বুঝতে পারবে না, ও গুজরাটিতে কথা বলছে, তাহলে সেখানে সিস্টার ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাকে হিন্দি ব্যবহার করতে হবে বা ইংরাজি ব্যবহার করতে হবে। এরকমভাবে যার ক্ষমতা বেশি ছিল এগুলোকে সার্বজনীন ভাষা বলা হয়। যেমন ইংরেজরা একটা সময় ছিল কি গোটা পৃথিবীকে অধিগ্রহণ করেছিল, তাহলে ইংরেজদের ভাষাটাকেই আজকে আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার করছি এবং পৃথিবীতে একে অপরের সঙ্গে কমিউনিকেট বা সংযোগ স্থাপন করার ক্ষেত্রে আমরা ইংরাজি ভাষাকে নিয়ে আসছি। এই ভাষা সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করবো। 5,000 6,000 ভাষা ছিল, তার মধ্যে আমাদের ভারতবর্ষের 267টা ভাষা ছিল, তার মধ্যে আবার 15টা ভাষা মান্যতা পেয়েছে, কারণ সব ভাষা বর্ণে পরিণত হয়নি। এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে এই আলোচনার যে বিষয়গুলিকে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম, যে এরকম এরকম পড়াশোনার মধ্যে হতে পারে। তাহলে এই জিনিসগুলি যদি আপনারা ভালোভাবে বিচার করেন, তাহলে দেখবেন অনেকটা উন্নত আপনাদের হবে এবং জ্ঞান পরিশীলিত হবে। তাহলে আমরা চোখে যেটা দেখছি সেটা কিন্তু ঠিক দেখছি এরকম আমরা বলা যায় না। প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা শুভাশুভ মিশ্রিত ভাব থেকে যায়। তাহলে এই বিষয়গুলিকে জানতে গেলে আমাদেরকে একটু বিজ্ঞানকে বুঝতে হবে। এই বিজ্ঞানকে না বুঝতে পারলে, এই বিজ্ঞানকে বুঝেছে বলে আজকে মানুষ সমাজবদ্ধ হয়েছে। যারা জঙ্গলে থাকতো তারা প্রথমে পোশাক ব্যবহার করলো ছালকে বা কোনো পশুকে মেরে, তারপরে হাতিয়ারের তৈরি করলো। ধীরে 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 তারা আজকে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তুললো। তাদের মধ্যে একটা জিজ্ঞাসা, জানতে হবে, কৌতূহল, এই কৌতূহলগুলি তাদেরকে ধীরে ধীরে আরও অনেক উন্নত করলো। যাই হোক, আমি এই কারণেই ভিডিওগুলি করছি, যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা এগুলি দেখেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার বুকে খারাপ জিনিসগুলিকে বেশি চলছে এবং সেগুলিকে মানুষ দেখতে চাইছে না। তাহলে আপনার ছেলে বা মেয়ে যে আছে তাকে যদি আমরা সুন্দর স্বাভাবিকভাবে একটা বুদ্ধিদীপ্ত জ্ঞানের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এটা ভালো লাগবে। আমরা এটাও দেখেছি যে আমরা এখন কথা বলছি, এই কথা বলাটা হচ্ছে আমাদের একটা জাগ্রত অবস্থায়, কিন্তু আমরা ঘুমের মধ্যে দেখেছি যখন স্বপ্ন অবস্থা হয় তখন আমরা আমাদের দেহকে পার করে আমরা রাজা হই, প্রজা হই, বিভিন্ন রকম কাজ করে। এবং তারপরে একটা অবস্থা আছে যে অবস্থাটাকে আমরা বুঝতে পারি না, সুষুপ্তি, এটাকে বলা হয় আমি, নিজস্ব আমি, অর্থাৎ আত্মা। যেমন পেঁয়াজের খোসাকে ছাড়াতে ছাড়াতে আমি বলে কিছু থাকে না, কারণ এটা অনুভবের বিষয়। যেমন একটা চেয়ারে বসে আমরা একটা চেয়ারকে তুলতে পারি না, এই বিষয়গুলিকে আমাদের অনুভব করতে হবে। আত্মা এমন একটা জিনিস যেটা মাকড়সার জালের মতো ঠাকুর ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, যে মাকড়সা মুখ থেকে জাল তৈরি করছে, আবার জালের বাইরেও আছে, ওই জালকে ভেদ করে সে চলে যেতে পারে। তাহলে অর্থাৎ পিওর যে কনসাসনেস আছে সেখান থেকে যে প্রকৃতি তৈরি হয়েছে, প্রকৃতি তৈরি হওয়ার গল্প আমরা বলেছিলাম, সেখান থেকে জীব তৈরি হয়েছে এবং এই পিওর কনসাসনেসকে কেন্দ্র করে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মহাকর্ষ বল, যে আমাদের সমস্ত ধরনের ফিজিক্সের প্যাটার্নগুলি যেগুলি ধীরে ধীরে বেড়েছে, স্টিম ইঞ্জিন থেকে আজকের বুলেট ট্রেন পর্যন্ত বেড়েছে, এই সমস্ত বিষয়গুলিকে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাই আপনারা মন দিয়ে এগুলি শুনবেন, এগুলি শুনলে পরে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জ্ঞান পরিশীলিত হবে। কারণ একমাত্র জ্ঞানই ডাইরেক্টলি ফল দেয়, তাছাড়া কিছুতে ফল দিতে পারে না। প্রত্যেকটা মানুষ যেভাবে বেঁচে আছে, প্রত্যেকে নিজের আত্মা এবং মনকে স্বপ্রকাশিত করার চেষ্টা করে, অর্থাৎ সবাই নিজেকে কিছু প্রদর্শিত করার চেষ্টা করে। এটার কারণই হলো আত্মা হচ্ছে স্বয়ম্ভু, আত্মা আদি অনাদিহীন। সে সবসময় চায় নিজেকে প্রকাশ করতে, তার মধ্যে একটা অহংকার কাজ করে। এই অহংকারটা মানে খারাপ অহংকার নয়, এটা টাকা আছে, পয়সা আছে, যে অহংকার দেখাচ্ছে সে অহংকার নয়। এটা অনেকটা এইরকমভাবে আমরা যদি বলি যে বুদবুদের ভিতরে যে বাতাস আছে, সে বাতাসকে আমরা চোখে সাধারণত দেখতে পাই না, এমনি উদাহরণের দ্বারা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে জীবাত্মা, এবং বুদবুদের বাইরে যে বাতাসটা আছে সেটা হচ্ছে পরমাত্মা। তাহলে বুদবুদটা যদি একটা জীব হয়, তাহলে সেখানে আমাদের বায়োলজিক্যাল বন্ডিং তৈরি হচ্ছে, প্রকৃতিকে কেন্দ্র করে সমস্ত কিছু তৈরি হচ্ছে, এবং ওই জীবটা যখন মারা যায় তখন সেই যে বাতাসটা সেটা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়, অর্থাৎ একে অপরের সঙ্গে আত্মার সঙ্গে লিঙ্ক হয়ে যায়। এই যে বিষয়, অর্থাৎ আমার দেহ
আমি হাত কাটা গেলেও মারা যাব না, পা কাটা গেলেও মারা যাব না। আমার মধ্যে একটা আত্মা আছে যেটা কখনোই পরিবর্তন হয় না। ছোটোবেলা থেকে বড় বেলা পর্যন্ত যখন বয়স্ক হবো তখনও পর্যন্ত ছোটোবেলায় আমি বিভিন্ন রকম মনের দ্বারা কাজ করতাম। আমার সংস্কার, আমার পরিবারের বিভিন্ন রকম শিক্ষা দীক্ষা রীতিনীতি, সেইভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বুঝেছি। কেউ গোঁড়া হতে পারে, কেউ উদারপন্থী হতে পারে। এই সমস্ত বিষয়গুলিকে আজকে আমরা ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করলাম। এভাবে আপনারা এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা অনেক কিছু পাবেন আমি আশা করছি। আমি প্রায় অসংখ্য ভিডিও করব এবং আমার যে জানা থেকে, আমার যে লজিক থেকে আপনাদের সেগুলি ভালো লাগবে এবং এগুলি দেখতে থাকলে আপনারা আরও আনন্দিত হবে। এই বলে আমি আজকের ভিডিওকে শেষ করছি।